দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিকেএসএফ এর প্রতিষ্ঠা হয় 1990 সালে। পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু হয় 90 দশকের শেষ দিকে। তবে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে 2010 সালের পর এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে প্রশিক্ষণ, অর্থায়ন, বাজারজাতকরণের সহায়তায় অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে উদ্যোক্তাদের কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আসে, যা মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষভাবে সহায়তা করছে, যা তাদের মানবমর্যাদা বৃদ্ধিতে সহায়ক। পিকেএসএফ প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগোপযোগী ও দরিদ্র বান্ধব হয়েছে। ক্ষুদ্র ঋণ এখন আর ক্ষুদ্র বৃত্তের মধ্যে সীমাবদ্ধ না থেকে উপযুক্ত ঋণ হিসেবে আবির্ভূত হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মানোন্নয়ন ও ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহায়তা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা গ্রহণ করেছে পিকেএসএফ। এতে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনের পরিবর্তন করেননি, অন্য উদ্যোক্তাদের কাছে হয়েছেন দৃষ্টান্ত। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন 1990 সালে প্রতিষ্ঠিত হয়। এর সঙ্গবিধিতে ক্ষুদ্র ঋণের উল্লেখই নেই। ঋণের উল্লেখ আছে, অবশ্যই অর্থায়ন প্রয়োজন, কিন্তু ওই সময়ে যে চিন্তাভাবনা দেশের মধ্যে বিরাজমান ছিল সেই আলোকে এটিকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হয়। অর্থাৎ এর সহযোগী সংস্থাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থায়ন করতে শুরু করে এবং এটা আস্তে আস্তে সম্প্রসারিত হতে থাকে। তো কিছুদিন পরেই বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়, টেকসই দারিদ্র্য বিমোচন তো নয়। কাজেই এতে প্রথম দিকে কিছু বিচিত্রায়ন আনার চেষ্টা করা হয়। একটি করা হয় যে অতি দরিদ্র যারা, তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হতো না। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বড় আকারের ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করে মঙ্গা নিরসনের লক্ষ্যে, এবং সেটার মধ্যে কিছু প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করা হয়। আরেকটি বৈচিত্র্যায়ন আনা হয়, সেটি হচ্ছে যে আগে সবগুলো ঋণ, এবং এখনও সেটা আছে, সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে হয়। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসে অনেক ক্ষেত্রে এটা 1 মাস 2 মাস বা এমনকি কৃষি ঋণ বা মৌসুমি ঋণের ক্ষেত্রে ফসল ওঠার পরেও ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এই কাজগুলো করার পরও পুরো প্রতিষ্ঠানটা একটা ক্ষুদ্র ঋণ ভিত্তিক থেকে যায়। 2010 সালে আমরা একটা বড় আকারের পরিবর্তন আনি, এবং সেটি হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, অবকাঠামো, সামাজিক পুঁজি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করার ব্যবস্থাকরণ ইত্যাদি অনেকগুলা অনুষঙ্গ নিয়ে একটা সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া শুরু করা হয়, যেটাকে আমরা পরিবার ভিত্তিক বলতে পারি উন্নয়ন। প্রত্যেকটা পরিবারের একটা পরিকল্পনা তৈরি করা হয়, সেই পরিকল্পনা অনুযায়ী তাদের যা যা সহায়তা লাগে সেই সহায়তা দেওয়া হয়। ইতিমধ্যেই এটা 43টি ইউনিয়নে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হচ্ছে। আরও 100টি ইউনিয়নে সম্প্রসারিত করা হয়েছে। তবে সেখানে প্রাথমিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং জনসচেতনতা বৃদ্ধি, এই 5টি অনুষঙ্গ নিয়ে কাজ করছি। পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য অনুষঙ্গ এখানে যোগ করা হবে। এছাড়াও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন তার যতগুলি কর্মসূচি আছে সব জায়গায় এখন মানব কেন্দ্রিক উন্নয়ন প্রক্রিয়া চালু করার চেষ্টায় আছে। সেই জন্য প্রশিক্ষণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যার যেরকম প্রয়োজন সেই রকম অর্থায়ন করার চেষ্টা করা হচ্ছে, যাতে 10 লাখ পর্যন্ত প্রয়োজনে, এবং যদি বাস্তবতার আলোকে সেটা সঠিক মনে হয় তাহলে 10 লাখ পর্যন্ত অর্থায়ন করা হচ্ছে। আমাদের যে সহযোগী সংস্থা যারা আছে তাদেরকে আমরা বলেছি, এবং তারা একমত হয়েছেন যে তাদের বছরে যে সঞ্চয় থাকবে তার 10% তারা শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক খাতে ব্যবহার করবেন। এবং অনেক সংস্থা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে, অনেক সংস্থা সেই লক্ষ্যে কাজ করছে। কাজে এখন একটা মানবকেন্দ্রিক, মানুষকে সামনে রেখে মানবাধিকার এবং মানুষের মানব মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মানুষের যে নানাবিধ সমস্যা আছে সেগুলি সমাধানের একটা প্রচেষ্টা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সব কর্মকাণ্ডে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে, এবং এই প্রক্রিয়া চলতে থাকে। পিকেএসএফ
পিকেএসএফ এর এই সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন সহযোগী সংস্থা। তেমনি একটি সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ইএসডিও। 1988 সালের 3 এপ্রিল থেকে ইএসডিও এর কার্যক্রম শুরু হয়। মূলত পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। আর সেই ধারাবাহিকতায় এই সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইএসডিও 1988 সালের 3রা এপ্রিল উন্নয়নের যাত্রা শুরু করে। মূলত ঠাকুরগাঁও একটি বাংলাদেশের ফ্লাড ফ্রি জোন, কিন্তু 1988-এর যে ডিভাস্টিং ফ্ল্যাশ ফ্লাড সেটি এই অঞ্চলের মানুষকে সাংঘাতিকভাবে মানবীয় বিপর্যয়ের মুখে ফেলে এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য সম্পূর্ণ ফিলান্থ্রপিক অ্যাপ্রোচে ইএসডিও সহউদ্যোগে এখানকার যারা জলবন্দী মানুষ তাদেরকে জলমুক্ত করে এই দুর্যোগ অবস্থা থেকে উত্তরণের জন্যই ইএসডিওর কার্যক্রমের সূচনা। পরবর্তীকালে 1991 সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগী সংস্থা হিসেবে ইএসডিওর যাত্রা শুরু হয়। মূলত পিকেএসএফই ইএসডিওর প্রথম দাতা সংস্থা এবং দীর্ঘ পথ পরিক্রমায় ইএসডিও 28 বছর তার উন্নয়নের যাত্রা অতিক্রম করছে। বালিয়াডাঙ্গির বিশ্রামপুর বাংলার এক চিরচেনা গ্রাম। দৃষ্টিসীমার মধ্যে আধুনিকতার ছিটেফোঁটাও নেই। সেই গ্রামেরই এক সাহসী যুবক মোহাম্মদ হযরত আলী দারিদ্র্যপীড়িত অবস্থা থেকে কিভাবে উন্নতি করলেন সেই গল্প শোনাবো আজ। পরিবারের 5 ভাই আর 1 বোনের মধ্যে সবার ছোট মোহাম্মদ হযরত আলী। তাই সবাই যখন নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত তখন হযরতকে নিয়ে আলাদা করে ভাবার মতো তেমন কেউ ছিলেন না। এক্ষেত্রে হযরত অনেকটাই নিরুপায় হয়ে পড়েন জীবন ও জীবিকার তাগিদে। তবে তিনি হাল ছেড়ে দেননি। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে স্বপ্ন দেখেছেন রাত দিন। দারিদ্র্য আর স্বল্প শিক্ষার কাছে হার না মেনে মেধা পরিশ্রম কি করে মানুষকে সামনের দিকে এগিয়ে নেয় তার এক অনন্য দৃষ্টান্ত মোহাম্মদ হযরত আলী। ঢাকায় নাকি টাকা ওড়ে এই বিশ্বাস নিয়েই টকবগে তরুণ হযরত ঢাকায় পাড়ি জমিয়েছিলেন। তখন সাভারের হেমায়েতপুরের একটি পোশাক কারখানা তার ঠিকানা হয়, কিন্তু সেখানে খুব বেশি দিন থাকেননি। জীবিকা পরিবর্তন করে ঢাকার একটি কার্পেট কারখানায় চাকরি নেন। আমরা 5 ভাই 1 বোন, আমি সবার ছোট। তো আমার বাবা খুব ছোট থেকেই মারা যায়। মারা যাওয়ার পরে আমাদের সংসারে খুবই অভাব অনাটন, মানে কীভাবে আমি তো ছোটো কীভাবে কাটবো চিন্তা ভাবনা মানে পাচ্ছি না। মাও আমার সাথে ভাইগুলো আলাদা আলাদা। তখন আমি কি করলাম, শুনলাম যে ঢাকায় বলে খুবই টাকা মানে হয়, গেলে কাজকর্ম পাওয়া যায়। তখন আমি ঢাকা চলে গেলাম। ঢাকায় যাওয়ার পরে তখন আমাকে কেউ আবার কাজও নিচ্ছে না, বয়স কম, এই জন্য কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতেও নিচ্ছে না। পরে আমি একটা ছোট একটা পাপোশ ফ্যাক্টরিতে ঢুকলাম। ঢোকার পরে ওখানে আস্তে আস্তে কাজ করতেছি, করতে করতে এভাবে প্রায় 1-2 বছর হয়ে গেল। এখানে তিনি পাপোশ, কার্পেট সহ নানা জিনিস তৈরি শিখেছেন। কিন্তু মায়ের আদরের ছোট ছেলের এই ইট পাথরের শহরে মন টিকেনি। মায়ের অনুমতি নিয়েই আবার ফিরে যান নিজ গ্রামে। সেখানে গিয়ে ছোট্ট পরিসরে শুরু করেন নিজের স্বপ্ন বুননের কাজ। আমি 2 বছর পরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসে মাকে বলি, মা এই ব্যাপার, আমি আর ঢাকায় থাকতে চাচ্ছি না, আমার ভালো লাগতেছে না আপনাকে ছাড়া, মাকে ছাড়া। মানে ছোটো থেকে মার সাথে কাছে মানুষ হয়েছি। তো এখন তারপরে মা বললো, ঠিক আছে এখন তুমি এখানে কী করবা? আমি বলি, যে কাজটা করছি আমি সেটা করতে চাচ্ছি। তখন মা বললো যে আমার কাছে তো টাকা নেই, এখানে আমাদের বাড়ির পাশে যে এনজিও আছে এসডিও ইয়াটা, তার কাছে যাও, যদি তোমার কিছু হেল্প করে তাহলে হয়তো কিছু করতে পারবো। তখন আমার কাছে যা কিছু ছিল তখন প্রায় এসডিওর কাছে মায়ের নামে কিছু ঋণ নিলাম, 10,000 টাকা দিল। আমার কাছে প্রায় 8-10 হাজার টাকার মতো ছিল। এই 20,000 টাকা নিয়ে আমি আমার যে পাপোশ কারখানা ছোটো করে শুরু করি। 3-4জন শ্রমিক নিয়ে শুরু করি। মাত্র 10,000 টাকায় শুরু করেন পাপোশ তৈরির কাজ। শুরুটা ছোট করে হলেও স্বপ্নটা ছিল অনেক বড়, তাই নানাভাবে চেষ্টা করছিলেন
কিভাবে ব্যবসার পরিধি বাড়ানো যায়। তখনই সন্ধান পান ইএসডিওর। তারপর ইএসডিও থেকে ঋণ নেন। স্বামী স্ত্রীর গড়ে তোলা এই ফ্যাক্টরিতে বর্তমানে প্রায় 200 জন শ্রমিক কাজ করছেন। এরা প্রত্যেকেই যেন কার্পেটের বুকে নিজেদের স্বপ্ন বুনছেন। হযরতের স্বপ্নটা অনেক বড়। তিনি স্বপ্ন দেখেন তার কারখানার ব্যাপ্তি ঘটিয়ে এলাকার বেকারত্ব দূর করবেন। তিনি তার সেই স্বপ্নের পথেই হেঁটে চলেছেন। 2002 সালে ইএসডিও থেকে মাত্র 10,000 টাকা ঋণ নিয়ে তার ব্যবসার পরিধি বাড়ানোর কাজ শুরু করেছেন। ঢাকা চলে গেলাম, ঢাকায় যেয়ে কিছু শোরুমে দেখালাম। দেখার পরে যেমন আড়ং আছে, জুটরাক আছে, আর যেমন আরও মার্কেট আছে আপনার নিউ মার্কেট, চকবাজার, এগুলো দেখালাম। তখন চকবাজার, নিউ মার্কেটে কিছু কিছু মাল নেওয়া শুরু করলো, তো কম দামি মালগুলো নেয়। পরে ওখানে শুরু করার পরে আমার আসে আবার এসডিওকে বললাম যে ভাই আমার তো এখন এই টাকায় হচ্ছে না, স্যারকে বললাম স্যার এই টাকা হচ্ছে না, তো আমার কিছু টাকা বাড়াই দেওয়া লাগবে। পরে ওরা ঋণের পরিণতি আরও বাড়াই দিল। বাড়াই দেওয়ার পরে আমি আস্তে আস্তে তখন ফ্যাক্টরি কিছুটা বড় করলাম। এখানকার ফ্যাক্টরিটা বড় করার পরে আমি আস্তে তারও বালিনিতে একটা ফ্যাক্টরি করলাম। এভাবে বাইরে মাল দিতে দিতে তখন আস্তে আস্তে এখন বাড়াইতে বাড়াইতে আমার এখন প্রায় 5টা ফ্যাক্টরি চলতেছে। 2010 সালের পরে পিকেএসএফ এর ঋণের পরিমাণ বাড়ানোর ফলে মূলত তার ব্যবসায়ের উন্নতি হতে শুরু করে। 2015 সালে সর্বশেষ 3 লক্ষ টাকা ঋণ নেন তিনি। এ পর্যন্ত 12 দফায় মোট 20,35,000 টাকা ঋণ নিয়েছেন। উনি তো বাইরে মালটাল সেল করে, আমি ফ্যাক্টরি দেখাশোনা করি বাসায়। ম্যানেজার এরা আছে, ওদেরকে কাজ টাজ বুঝে দেই সকালে, আবার সন্ধ্যার দিকে ওদের কী কী দিলাম ওদের কাছ থেকে সব কিছু বুঝে নেই। আর যত কিছু লাগে সব কিছু আমি দেখাশোনা করি। হযরতের কারখানায় মূলত সনাতন পদ্ধতিতেই লুম চালনা করা হয়। ভবিষ্যতে তিনি তার কারখানায় অত্যাধুনিক পাওয়ার লুম বসাতে চান, যেন আরও বেশি উৎপাদন করা সম্ভব হয়। তার এই স্বপ্ন হয়তো পূরণ হবে একদিন, আর সেদিন হয়তো খুব বেশি দূরে নয়। এখান থেকে উন্নতি শুরু হযরতের। তিনি কিনেছেন 4 বিঘা জমি, করেছেন পাকা বাড়ি। এছাড়া তার নিজস্ব 5টি ফ্যাক্টরি রয়েছে এখন। পরিবর্তনের ইচ্ছা, ঘুরে দাঁড়ানোর স্বপ্ন, চেষ্টা আর উদ্যম থাকলে একটা মানুষ কিভাবে নিজের ভাগ্য বদলে সৌভাগ্য লাভ করতে পারেন, হযরত তার অনন্য দৃষ্টান্ত। পিকেএসএফ এর আর্থিক সহায়তা, ইএসডিও এর প্রচেষ্টার কারণেই হযরত আলীকে উন্নয়নের মূলধারায় আনা সম্ভব হয়েছে। আজকের প্রতিবেদনে দেখলাম একজন ব্যক্তি যে অনেক ছোটবেলা বাবাকে হারিয়ে বড় ভাইরা তারা আলাদা হয়ে যায় এবং মাকে নিয়ে সে খুবই বিপদের মধ্যে পড়ে। তারপরে ঢাকায় এসে গার্মেন্টে চাকরি করার চেষ্টা করে। এরপরে একটা কার্পেট উৎপাদনকারী প্রতিষ্ঠানে যায়, সেখানে কার্পেট বানানো শিখে, পাপোশ বানানো শিখে। তারপরে দেশে চলে যায়। চলে গিয়ে তার 2002 সালে ইএসডিওর সদস্য হয় এবং কিছু সামান্য 10,000 টাকা পায়। তো তারপরে এই কার্পেট বানানোর চেষ্টা এবং পাপোশ ইত্যাদি চেষ্টা করে বছরের পর বছর তেমন কোনো অগ্রগতি হয়নি। কিন্তু 2010 সালে যখন আমরা অর্থায়ন বাড়ালাম, তখন সে বেশি করে ঋণ নিয়ে এবং আমাদের সহযোগী সংস্থার কাছ থেকে বাজারজাতকরণের উপদেশ এবং অন্যান্য যে সহায়তা সেটা নিয়ে আস্তে আস্তে তার কাজকর্ম সম্প্রসারিত করে। বর্তমানে তার 3 লাখ টাকা ঋণ আছে এবং ইতিমধ্যেই তার কাজের ব্যাপক প্রসার ঘটেছে। বেশ কিছু লোক তার এখানে কাজ করেন এবং নিজের আয় বেড়েছে, বাড়িঘর করেছে, জমি কিছু কিনেছে। তো এই 5-6 বছরের মধ্যে তো মূল বিষয়টি হচ্ছে কি, অর্থায়ন যদি উপযুক্ত না হয় তাহলে মানুষ এগিয়ে যেতে পারে না। উপযুক্ত অর্থায়ন যদি হয় এবং পাশাপাশি অন্য সহায়তা যেমন বাজারজাতকরণের সহায়তা এবং একই সঙ্গে তার যে প্রযুক্তি ইত্যাদি সেটা পাচ্ছে কিনা সেই দিকে নজর রাখা এবং প্রয়োজনে প্রশিক্ষণ, এই সবগুলোকে একসঙ্গে করে আমরা দেখেছি। শুধু এইখানে না, এই যে উদাহরণ দেখলাম এইটা নয়, দেশের অন্যান্য অনেক জায়গায় মানুষ এগিয়ে যাচ্ছে।
তো পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন অতি দরিদ্রদের জন্য তো ব্যবস্থা আছেই, তাছাড়া কিছু যারা উদ্যোগী মানুষ তাদের জন্য সহায়তাকে সম্প্রসারিত করেছে এবং এর ফলে আমরা দেখছি অতি দরিদ্র যারা তারা উঠে আসছে এবং যারা একটু ভালো তারা নিজেরাও এগিয়ে যাচ্ছে এবং অন্যদের জন্য কর্মসংস্থান করছে। তো এইভাবেই আমি আশা করছি যে বাংলাদেশের দরিদ্র জনগণ তাদের অবস্থার উন্নতি ঘটাবে এবং পাশে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং অন্যান্য যারা সেবা দিয়ে থাকেন তারা থাকবেন। কচুবাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক সুযোগ সুবিধা সবকিছু থেকে বঞ্চিত এই জনপদের শিশুদের প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া রোধে পিকেএসএফ এর আর্থিক সহায়তা এবং ইএসডিও এর সহযোগিতায় স্থাপন করা হয়েছে শিক্ষা সহায়তা কেন্দ্র। আর ব্যঞ্জন বর্ণ কত অক্ষরে হয়? 40। আমরা স্বরবর্ণ সবাই চিনি তো? আচ্ছা, আমি তাহলে একবার পড়াই। এই গ্রামের প্রধান সমস্যা শিক্ষায় অনগ্রসরতা। কিছুদিন আগেও এখানকার অধিকাংশ শিশুই তাদের প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরোতে পারত না। প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়ার বিষয়টি এখানে নিতান্ত স্বাভাবিক নিয়মের পর্যায়ে ছিল। তবে সময়ের সাথে সাথে এখন সেই পরিস্থিতি বদলে গেছে। পিকেএসএফ এর আর্থিক সহায়তা নিয়ে তার সহযোগী প্রতিষ্ঠান ইএসডিও সমৃদ্ধি প্রকল্পের আওতায় এখানে পরিচালনা করছে সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্র। ড্রপ আউট বা ঝরে পড়া গ্রামের শিশুদের শিক্ষার অন্যতম অন্তরায়। মূলত বাবা মায়ের অসচেতনতা এবং অশিক্ষাই এর জন্য দায়ী। গ্রামীণ শিশুদের প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া রোধে পিকেএসএফ এর সমৃদ্ধি প্রকল্পের অন্যতম অনুষঙ্গ সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্র। শিক্ষা থেকে ঝরে পড়া রোধে সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্র উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। গ্রামের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষা ও স্বাস্থ্যসেবার আওতায় আনতে পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির সমন্বিত উন্নয়ন কার্যক্রমটি সমৃদ্ধি কর্মসূচি নামে পরিচিত। পিকেএসএফ এর চেয়ারম্যানের পরিকল্পনায় এই উন্নয়ন কার্যক্রমটি বাস্তবায়ন করছে ইএসডিও। অভাবের কারণে গ্রামের নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে অল্প বয়সে। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ঝরে পড়া রোধ করতে এবং তাদের শিক্ষার সুযোগ ও মেধার বিকাশে শিক্ষা কার্যক্রমটি বাস্তবায়ন করছে ইএসডিও। এখানে প্রতিদিন বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত শিশুদের স্কুল থেকে ঝরে পড়া বন্ধ করার জন্য এই বিশেষ শিক্ষা সহায়তা কেন্দ্র পরিচালনা করা হয়। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী, প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের নিয়েই এই স্কুল। এখানকার প্রতিটি শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান। আমি সরকারি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর বাচ্চাগুলোকে পড়াই। আগামীকালকের জন্য যেই পড়াটা থাকে স্কুলের, ওই পড়াটা আমি এখানে রেডি করাই যেন আগামীকালকে যাই পড়াটা স্কুলে দিতে পারে। এখানে মূলত শিক্ষার্থীর মূল ক্লাসের প্রতিদিনের পড়া তৈরি করে দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা তাদের লেখাপড়ায় আরও বেশি আত্মবিশ্বাসী হয়। ইতিমধ্যেই শিক্ষার্থীরা এই স্কুলে পড়ে সুবিধা পেতে শুরু করেছে। তারা হয়ে উঠছে ক্লাসের সেরা, জায়গা করে নিচ্ছে শীর্ষ মেধা স্থানে। এই শিক্ষা সহায়তা কেন্দ্র শিশুদের শুধুমাত্র শিক্ষাই দেয় না, পাশাপাশি তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, আদব কায়দা এবং সংস্কৃতি চর্চাও শেখানো হয়। এছাড়া এই কোমলমতি শিশুদের মনে জাগিয়ে দেওয়া হয় দেশাত্মবোধ। গ্রামের অতি দরিদ্র পরিবারের সন্তান যাদের পিতামাতার পক্ষে বাড়িতে শিক্ষক রেখে পড়াশোনা করানো সম্ভব না, তারা ন্যূনতম 30 টাকা বেতন দিয়ে এখানে পড়াশোনার সুযোগ পাচ্ছে। আগে তো মনে করেন যে এই স্কুলগুলো যখন ছিল না তখন বাচ্চাগুলো অনেকটাই পড়ার ভয়ে স্কুল যাইতো না। এখন তো এখানে আসে স্কুলে, মানে আমার এখানে আসে আগামীকালকের পড়াটা এখানে রেডি করে তারপরে দিন স্কুলে যেতে ওরা আর ভয় করে না। স্কুলে যায় পড়াটা আর কি দেয়। স্কুলের আপাগুলোর সাথে আমাদের ইনস্যুরেন্স আছে, বাচ্চাগুলো পড়া দিতে পারে কিনা আমরা যাই বলি, আপাগুলো বলে পড়া দিতে পারে। বিদ্যালয়ের পাঠ মুখস্থ করার পাশাপাশি শিশুদের সংস্কৃতির নানা বিষয়েও পাঠ দেওয়া হয় এ সকল শিক্ষা সহায়তা কেন্দ্রে।
শপথ করছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখব, দেশের প্রতি অনুগত থাকব, দেশের একতা ও সংহতি বজায় রাখবার জন্য সর্বদা সশস্ত্র থাকিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী আদর্শ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি। আমিন। কণিকা রানী শিক্ষা সহায়তা কেন্দ্রে সপ্তাহে 6 দিন বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত শিক্ষকতা করেন। তার মাসিক বেতন 2150 টাকা। তিনি আয়ের টাকায় সংসারে অবদান রাখছেন। আগে তো শুধু গৃহিণী ছিলাম, কোনো ইনকাম ছিল না। এখন আর কি ইনকাম করে একটু আর কি ভালো চলতেছি, মানে নিজের চাহিদাটা পূরণ হচ্ছে, একটার পর একটা জিনিসের অভাব হয় না, ওই অভাবটা পূরণ হচ্ছে আর কি। আমার বাচ্চাটাকে পড়ালেখার একটা। শিশুদের লেখাপড়ার অগ্রগতি জানতে নিয়মিত অভিভাবক সভার আয়োজন করা হয়। ইতিমধ্যে সমাজের গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবক মহলে এই কার্যক্রমটি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমাতে সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা কার্যক্রমটি কার্যকরী ভূমিকা পালন করছে। এই উন্নয়নমূলক পদক্ষেপটির সফল বাস্তবায়নের পেছনে রয়েছে পিকেএসএফ এর আর্থিক সহায়তা ও ইএসডিও এর যৌথ প্রয়াস। আজকের প্রতিবেদনে আমরা শিক্ষা কেন্দ্র দেখলাম, বৈকালিক শিক্ষা কেন্দ্র। আমরা এই ধরনের শিক্ষা কেন্দ্র আমাদের সমৃদ্ধি ইউনিয়নগুলোতে প্রতিষ্ঠা করেছি। এটা হচ্ছে বিকালের দিকে করা হয় 2 ঘন্টার জন্য। স্কুল থেকে ছেলেমেয়েরা এসে, যাদের বাড়িতে পড়াশোনার সুযোগ নাই, সুবিধা নেই, তারা এখানে আসে, বা মা বাবাও খুব একটা বাড়িতে সহায়তা করতে পারেন না, তারা এই কেন্দ্রগুলোতে আসে এবং তাদেরকে, আমাদের শিক্ষক আছে, তারা তাদেরকে আগামী দিনের পড়াটা শিখিয়ে দেয় এবং এছাড়াও গান বাজনা সহ ইত্যাদি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাদেরকে সহায়তা করা হয়। তো এটা আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিয়নে যখন আমরা করছি 150টা, সেখানে ঝরে পড়া অনেক কমে গেছে। অনেক জায়গায় ঝরে পড়েই না। 2য় শ্রেণী পর্যন্ত দেশের যে তথ্য আছে তাতে দেখা যায় 4.5 থেকে 5% ঝরে পড়ে সাধারণত, কিন্তু আমাদের এই সমস্ত ইউনিয়নে এটা 1% অর্ধেক বা কোথাও কোথাও একেবারে নাই। তো আবার তারা খুব উৎসাহিত হয়, তাদের নিজেদের স্কুলে গিয়ে তারা খুব ভালো সবাই রেজাল্ট করছে। তো এই কেন্দ্রগুলো এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে স্থানীয় পর্যায়ে, যাতে পিছিয়ে পড়ারা যাতে ঝরে না যায় সেটাই হচ্ছে। একটা হচ্ছে যে ঝরে গেলে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা, আর এই প্রচেষ্টাটা হচ্ছে যাতে ঝরে না যায় সেই প্রচেষ্টা চালানো। আর একটা হয় আমাদের একটা শপথ নেওয়া হয় দেশের প্রতি অঙ্গীকার করে, এবং সেই শপথ বাচ্চারা নেয় এবং বাচ্চারাই সেটাতে নেতৃত্ব দেয়। এবং আমাদের একটা প্রত্যেকটা স্কুল যেটা আমরা চালাচ্ছি সেই সবগুলোতে সেই শপথটা আছে, এবং আজকের এই প্রতিবেদনে সেই শপথটা দেখানো হয়েছে। এবং একটি অত ছোট বাচ্চা 5-6 বছর হবে, সে কি পরিষ্কার উচ্চারণে যে শপথটা নিল, তাতে আমরা নিশ্চয়ই অনেক উৎসাহিত হতে পারি যে আমাদের ছোট ছোট বাচ্চারাও এখন তারা নিজেদের যে মধ্যে যে সুপ্ত যে সম্ভাবনা আছে সেটাকে জাগিয়ে তুলছে। এবং এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে এ দেশকে কেউ আটকে রাখতে পারবে না। পিকেএসএফ প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলে মানুষের জীবনমান টেকসই উন্নয়নে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময়ে কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রচেষ্টায় দেশের উদ্যোগী দরিদ্র মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে এসে নিজেদেরকে যেন মান মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ।